হ্যাঁ, হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা 1206, স্থাপনার তারিখ 1960 সাল। মোহাম্মদ আব্দুল বাতেন, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। একতরফা দাখিলা পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতির অর্থ এবং সংজ্ঞা। মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। যে পদ্ধতিতে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম নীতি ও পূর্ণাঙ্গভাবে অনুসরণ করা হয় না তাকে একতরফা দাখিলা পদ্ধতি বলে। প্রকৃতপক্ষে একতরফা দাখিলা পদ্ধতি বলতে কোনো পদ্ধতির অস্তিত্ব নেই, কারণ সব লেনদেনের দুটি খাতের পরিবর্তে শুধু একটি খাতকে এ পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয় না। এটি একটি অসম্পূর্ণ হিসাব রক্ষণ পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতিতে নামিক এবং সম্পত্তিবাচক হিসাবসমূহ যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় না, কিন্তু নগদ সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। ফলে এ পদ্ধতিতে কিছু লেনদেন এক পক্ষকে লিপিবদ্ধ করা হয়, কিছু লেনদেন উভয় পক্ষকে লিপিবদ্ধ করা হয় এবং কিছু লেনদেনের উভয় পক্ষকে লিপিবদ্ধ থেকে বাদ দেওয়া হয়। একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো নিয়ম নীতি অনুসরণ করা হয় না। ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের স্ব ইচ্ছা এবং প্রয়োজন অনুযায়ী এ পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে থাকে। একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে নিম্নে কতিপয় লেখকের সংজ্ঞা উপস্থাপন করা হলো। প্রফেসর এইচ ব্যানার্জির মতে, any system which ignores the two-fold aspect of each transaction is termed as single entry। অর্থাৎ লেনদেনের দ্বৈত সত্তা পরিহার করে যে পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করা হয় তাকে একতরফা দাখিলা পদ্ধতি বলে। এরকম আরো বিভিন্ন মনীষীর সংজ্ঞা আছে। আর.এন. কার্টারের মতে, একতরফা দাখিলা পদ্ধতি লেনদেন লিপিবদ্ধকরণের জন্য ব্যবহৃত এক বা একাধিক পদ্ধতির সংমিশ্রণ যা লেনদেনের দ্বৈত সত্তা পরিহার করে এবং ব্যবসা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাবলী সরবরাহ করতে ব্যর্থ হয়। ই.এল. কোহলারের মতে, একতরফা দাখিলা পদ্ধতি হল হিসাব বিজ্ঞানের এমন এক পদ্ধতি যাতে শুধুমাত্র নগদ এবং ব্যক্তিবাচক হিসাবসমূহ সংরক্ষণ করা হয়। উপর্যুক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় যে, যে পদ্ধতিতে হিসাব সংরক্ষণের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হয় না এবং লেনদেন লিপিবদ্ধ করার ক্ষেত্রে কোনটিকে আংশিক, কোনটিকে সম্পূর্ণ এবং কোনটিকে হিসাবের লেখা থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হয় তাকে একতরফা দাখিলা পদ্ধতি বলে। এখন আমি একতরফা দাখিলার কিছু বৈশিষ্ট্য বলবো। ১. অপূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি। ২. অনির্ভর হিসাব পদ্ধতি। ৩. অবৈজ্ঞানিক হিসাব পদ্ধতি। ৪. নামিক ও সম্পত্তিবাচক হিসাব ভুক্ত করা হয় না। ৫. লেনদেনের দ্বৈত সত্তা উপেক্ষা করা হয়। ৬. মিশ্র হিসাব ব্যবস্থা। ৭. রেওয়া মিল প্রস্তুত করা সম্ভব নয়। ৮. সমাপনী ও প্রারম্ভিক মূলধনের ভিত্তিতে লাভ ক্ষতি নির্ণয়। ৯. সঠিক আর্থিক অবস্থা নির্ধারণ অসম্ভব। ১০. গোপনীয়তা রক্ষা করা যায় না। ১১. সকলের নিকট গ্রহণযোগ্য নয়। ১২. আন্তর্জাতিক স্বীকৃতি নেই। ১৩. সকল ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রয়োগ সম্ভব নয়। ১৪. আইনগত কোনো স্বীকৃতি নাই। একতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র। একতরফা দাখিলা পদ্ধতি একটি অপূর্ণাঙ্গ, অনির্ভরযোগ্য এবং অবৈজ্ঞানিক পদ্ধতি। সুতরাং যে সকল প্রতিষ্ঠান আর্থিকভাবে সচ্ছল এবং যাদের কারবারি জগতে যথেষ্ট সুনাম আছে তারা এই পদ্ধতিতে হিসাব রাখাকে কখনোই প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্য হিসাবে গ্রহণ করবে না। কিন্তু যে সকল প্রতিষ্ঠান আর্থিক দিক দিয়ে দুর্বল, হিসাব সংরক্ষণের জন্য যাদের দক্ষ লোক নিয়োগ করার মতো সামর্থ্য নেই, এমনকি এই বিষয়ে নিজেদের পর্যাপ্ত জ্ঞান নেই, সে সকল প্রতিষ্ঠানে দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক হিসাব সংরক্ষণ করা সম্ভব নয়। এ সকল প্রতিষ্ঠানের জন্য একতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক হিসাব প্রস্তুত করা ছাড়া বিকল্প কোনো উত্তম পন্থা নেই। সাধারণত ক্ষুদ্র আয়তনের প্রতিষ্ঠানগুলো, যাদের হিসাব রাখার বিষয়ে কোনো জবাবদিহিতা নেই, এ সকল প্রতিষ্ঠান একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব নিকাশের কাজ সম্পন্ন করে থাকে। কারবারের ধরন বিবেচনা করলে দেখা যায়, মুদি ও স্টেশনারি দোকান, সেলুন, ফলের দোকান, দর্জি দোকান, পান, বিড়ি, সিগারেটের দোকান, কাপড়ের দোকান, ফটোস্টেটের দোকান, ছোটখাটো হোটেল, ক্ষুদ্রায়তন প্রকাশনা ইত্যাদি একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে থাকে।
একতরফা দাখিলা পদ্ধতির অসুবিধা। একতরফা দাখিলা পদ্ধতির সীমাবদ্ধতা ও অসুবিধা সময় নিম্নে আলোচনা করা হলো: ১. অসম্পূর্ণ হিসাব পদ্ধতি। ২. অনির্ভরযোগ্য হিসাব পদ্ধতি। ৩. অবৈজ্ঞানিক হিসাব পদ্ধতি। ৪. প্রতিটি লেনদেনের দ্বৈত সত্য পরীক্ষা করা হয়। ৪. রেয়া মিল তৈরি করা সম্ভব হয় না। ৬. লাভ ক্ষতির পরিমাণ নির্ধারণ সম্ভব, সঠিক লাভ ক্ষতির নির্ধারণ করা সম্ভব নয়। ৭. সঠিক আর্থিক অবস্থা নির্ধারণ অসম্ভব। ৮. ভুল ও জালিয়াতির সম্ভাবনা বেশি থাকে। ৯. সকলের নিকট গ্রহণযোগ্য নয়। ১০. আন্তর্জাতিক স্বীকৃতি নেই। ১১. প্রয়োজনীয় তথ্যের অভাব হয়। ১২. সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে এটা প্রয়োগ সম্ভব নয়। ১৩. আইনগত কোনো স্বীকৃতি নেই। ১৪. সর্বজনীন নীতিমালার অনুপস্থিতি থাকে। ১৫. ব্যয় নিয়ন্ত্রণের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যায় না। ১৬. তুলনামূলক বিশ্লেষণ সম্ভব নয়। এখন একতরফা দাখিলা পদ্ধতির কিছু সুবিধা বলবো। একতরফা দাখিলা পদ্ধতিতে একটি অবৈজ্ঞানিক এবং অসম্পূর্ণ পদ্ধতি হওয়া সত্ত্বেও একতরফা দাখিলা পদ্ধতির বেশ কিছু ব্যবহারিক সুবিধা রয়েছে। নিম্নে সুবিধাগুলো উপস্থাপন করা হলো: ১. সহজভাবে আর্থিক ফলাফল নির্ণয়। একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী খুব সহজে কারবারের আর্থিক ফলাফল নির্ণয় করা যায়। উদাহরণস্বরূপ, সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বিয়োগ করে লাভ লোকসান বিবরণী পরিমাণ নির্ধারণ করা যায়। ২. হিসাব রক্ষণের পর্যাপ্ত জ্ঞানের প্রয়োজন হয় না। এ পদ্ধতিতে হিসাব নিকাশের জন্য হিসাব শাস্ত্রের পর্যাপ্ত জ্ঞানের প্রয়োজন হয় না। যে কোনো ধরনের মানুষ এই পদ্ধতিতে হিসাব রক্ষণ করতে সক্ষম হয়। ৩. শ্রম ও অর্থের সাশ্রয়। ব্যবসার মালিক নিজে বা অদক্ষ কর্মচারীদের মাধ্যমে এই পদ্ধতিতে হিসাব রাখতে পারে। হিসাব রাখার জন্য দক্ষ লোক নিযুক্ত করার প্রয়োজন হয় না, ফলে শ্রম ও অর্থের সাশ্রয় হয়। ৪. মালিকের ইচ্ছামাফিক হিসাব রক্ষণ। দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব রক্ষণ করা হলে হিসাব বিজ্ঞানের মৌলিক নীতিমালা অনুসরণ করার প্রয়োজন হয়। ইচ্ছামাফিক হিসাব রাখার সুযোগ থাকে না। কিন্তু একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব রাখলে মালিক তার নিজ ও ইচ্ছামাফিক হিসাব সংরক্ষণ করতে পারে। ৫. গোপনীয়তা রক্ষা। একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখার জন্য দক্ষ লোক নিয়োগ করার প্রয়োজন হয় না। মালিক নিজে হিসাব রক্ষণ করতে সক্ষম হয়, ফলে কারবারের গোপনীয়তা সম্পূর্ণভাবে বজায় রাখা সম্ভব হয়। হ্যাঁ। ৬. সর্বোত্তম বিকল্প পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি একমাত্র বিজ্ঞানসম্মত পদ্ধতি, কিন্তু যাদের পক্ষে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করা সম্ভব নয়, তাদের জন্য একতরফা দাখিলা পদ্ধতি হিসাব রাখার সর্বোত্তম বিকল্প পদ্ধতি। উপর্যুক্ত আলোচনার ভিত্তিতে একথা সুস্পষ্টভাবে বলা যায় যে একতরফা দাখিলা পদ্ধতিতে অনেক দুর্বলতা, অসম্পূর্ণতা থাকা সত্ত্বেও হিসাব নিকাশের দুতরফা দাখিলা পদ্ধতির পাশাপাশি একতরফা দাখিলা পদ্ধতিরও প্রয়োজন রয়েছে, যদিও এ পদ্ধতি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নয়। এখন আমি একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষিত হিসাবের বইসমূহ বলছি। বুকস অফ অ্যাকাউন্টস কিপ আন্ডার সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রক্ষণের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো নিয়ম নীতি অনুসরণ করা হয় না, ফলে এ পদ্ধতিতে কি কি হিসাবের বই সংরক্ষণ করতে হবে তাও সুনির্দিষ্ট করা নেই। ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের স্ব ইচ্ছা ও প্রয়োজন অনুযায়ী হিসাবের বই সংরক্ষণ করে থাকে। ফলশ্রুতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে হিসাবের বই সংরক্ষণের ক্ষেত্রে ভিন্নতা লক্ষ্য করা যায়। তবে অধিকাংশ ক্ষেত্রে এ পদ্ধতিতে নিম্নোক্তভাবে হিসাবসমূহ সংরক্ষণ করা হয়: ১. পাওনাদার বা প্রদেয় হিসাব। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট কারবারের দেনাসমূহ লিপিবদ্ধ করার জন্য এ হিসাবের বই সংরক্ষণ করা হয়। ২. দেনাদার বা প্রাপ্য হিসাব। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট কারবারের পাওনাসমূহ লিপিবদ্ধ করার জন্য এ হিসাবের বই সংরক্ষণ করা হয়। ৩. নগদান বই। নগদ প্রাপ্তি ও প্রদানসমূহ লিপিবদ্ধ করার জন্য হিসাবের বই সংরক্ষণ করা হয়। ৪. প্রাপ্য বিল বা নোট বই। দেনাদারের কাছ থেকে ভবিষ্যতে টাকা পাওয়ার লিখিত স্বীকৃতিজনিত লেনদেন লিপিবদ্ধ করার জন্য এই বই সংরক্ষণ করা হয়। ৫. প্রদেয় বিল বা নোট বই। পাওনাদারকে ভবিষ্যতে টাকা প্রদানের লিখিত স্বীকৃতিজনিত লেনদেন লিপিবদ্ধ করার জন্য এই বই সংরক্ষণ করা হয়। ৬. ক্রয় বই।
ধারে ক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য। 7 বিক্রয় বই, ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য। 8 ক্রয় ফেরত বই, ক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য। 9 বিক্রয় ফেরত বই, বিক্রয় ফেরত লেনদেন সংক্রান্ত লিপিবদ্ধ করার জন্য। এখন আমি বলছি 10 স্থায়ী সম্পত্তি রেজিস্টার বই, কারবারের বিভিন্ন ধরনের স্থায়ী সম্পত্তি হিসাব সংরক্ষণ করার জন্য। একতরফা দাখিলা পদ্ধতিতে উপযুক্ত হিসাবের বইসমূহ সংরক্ষণ করা হলেও নামিক হিসাব সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য কোনো হিসাবের বই সংরক্ষণ করা হয় না। একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ণয় করার নিয়মাবলী, রুলস ফর অ্যাসার্টেইনমেন্ট অফ প্রফিট অর লস আন্ডার সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। দুতরফা দাখিলা পদ্ধতিতে আয় ব্যয় সংক্রান্ত লেনদেন সমূহকে যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়, ফলে একটি নির্দিষ্ট সময় পর পর কারবারের লাভ ক্ষতির পরিমাণ নির্ধারণ উদ্দেশ্যে ক্রয় বিক্রয় ও লাভ ক্ষতি তৈরি করা সম্ভব। কিন্তু একতরফা দাখিলা পদ্ধতিতে আয় ব্যয় সংক্রান্ত লেনদেন সমূহের যথাযথ হিসাব সংরক্ষণ করা হয় না, ফলে কারবারের সঠিক লাভ ক্ষতির পরিমাণ নির্ধারণ করার জন্য দুতরফা দাখিলা পদ্ধতির অনুরূপ ক্রয় বিক্রয় লাভ ক্ষতি হিসাব তৈরি করা সম্ভব নয়। এক্ষেত্রে লাভ ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য মূলধন ভিত্তিক বিকল্প পদ্ধতি অনুসরণ করা হয়। এই বিকল্প মূলধন ভিত্তিক পদ্ধতিতে সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বাদ দিয়ে লাভ ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়। একতরফা দাখিলা পদ্ধতিতে মূলধন ভিত্তিক বা লাভ ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য প্রথমে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করতে হয়, অথবা উক্ত মূলধনের সাথে অন্যান্য দফাসমূহ যোগ বিয়োগ করার মাধ্যমে লাভ ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়। এক্ষেত্রে লাভ ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য লাভ ক্ষতি বিবরণী নামে একটি বিবরণী তৈরি করা হয়। নিম্নে লাভ ক্ষতি বিবরণীর নমুনা উপস্থাপন করা হলো। লাভ ক্ষতি বিবরণী নির্দিষ্ট তারিখের সমাপ্ত বছরের জন্য। বিবরণ টাকা টাকা, ডান পাশে থাকবে সমাপনী মূলধন, এর নিচে থাকবে উত্তোলন, উত্তোলনের সুদ, অনাদায়ী ও বকেয়া আয়, বাম পাশে থাকবে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, অবচয় সমূহ, অনাদায়ী পাওনা সঞ্চিতি, বকেয়া খরচ। এই দুই পাশের পার্থক্য দিয়ে হয় নিট লাভ হবে, না হয় নিট ক্ষতি হবে। এটা মূলধন হিসাবে মূলধনে স্থানান্তরিত হবে। একতরফা দাখিলা পদ্ধতি অনুসারে চূড়ান্ত হিসাব প্রণয়ন, প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট আন্ডার সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। একতরফা দাখিলা পদ্ধতিতে কারবারের লাভ ক্ষতি ও আর্থিক অবস্থার পরিমাণ নির্ধারণের উদ্দেশ্যে দুটি পদ্ধতিতে চূড়ান্ত হিসাব প্রণয়ন করা যায়, যথা 1 সম্পূর্ণ একতরফা দাখিলা ভিত্তিক পদ্ধতি, 2 একতরফা দাখিলা পদ্ধতিকে দুতরফা দাখিলা পদ্ধতিতে রূপান্তর করার পদ্ধতি। সম্পূর্ণ একতরফা দাখিলা পদ্ধতি, পিওর সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। সম্পূর্ণ একতরফা দাখিলা পদ্ধতিতে কারবারের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য লাভ ক্ষতি বিবরণী এবং কারবারের আর্থিক অবস্থা নির্ধারণের জন্য বিষয় বিবরণী তৈরি করা হয়। লাভ ক্ষতি বিবরণী ও আর্থিক বিবরণী তৈরি করার ক্ষেত্রে নিম্নোক্ত ধাপ অনুসরণ করা হয়। প্রথম ধাপ, প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়। একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য লাভ ক্ষতির বিবরণী তৈরি করার পূর্বে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করতে হয়। প্রারম্ভিক এবং সমাপনী নির্ণয়ে প্রচলিত পদ্ধতি নিম্নে দেখানো হলো। প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয়। ডান পাশে থাকবে সকল সম্পদ, যেমন নগদ টাকা, ব্যাংকে জমা, প্রাপ্য বিল, অগ্রিম ভাড়া, বিনিয়োগ, মজুত পণ্য, বিবিধ দেনাদার, অনাদায়ী আয়, আসবাবপত্র, অফিস সরঞ্জাম, তারপরে ইজারা সম্পত্তি, মোটর গাড়ি, মোটর লরি, ভূমি দালান ইত্যাদি চলতি এবং স্থায়ী সম্পদ। বাম পাশে থাকবে
বকেয়া খরচ, অগ্রিম আয়, ব্যাংক জমাতিরিক্ত, পাওনাদার, পদেয় ঋণ। অর্থাৎ বছরের শুরুর সম্পদ থেকে শুরুর দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন, বছরের শেষের সম্পদ থেকে শেষের দায় বাদ দিলে সমাপনী মূলধন। অর্থাৎ সম্পত্তি ও দায়ের পার্থক্য আমরা পেয়ে গেলাম। এখন আমরা দ্বিতীয় ধাপে লাভ ক্ষতি বিবরণী প্রস্তুত করব। একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ধারণের জন্য প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয়ের পরে লাভ ক্ষতি বিবরণী তৈরি করা হয়। প্রচলিত পদ্ধতি লাভ ক্ষতি বিবরণী তৈরি করার ছক নিম্নে উপস্থাপন করা হলো। প্রচলিত পদ্ধতি লাভ ক্ষতি বিবরণী তারিখ নির্দিষ্ট তারিখে সমাপ্ত বছরের জন্য ডান পাশে থাকবে সমাপনী মূলধন, নিচে থাকবে উত্তোলনের সুদ, অনাদায় পাওনা, বাম পাশে থাকবে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, অনাদায় পাওনার সঞ্চিতি, প্রাপ্য বিলের সঞ্চিতি এবং বকেয়া খরচ। এখন দুই দিকের পার্থক্য, হয় নিট ক্ষতি হবে না নিট লাভ হবে। এখন বিকল্প পদ্ধতিতে অর্থাৎ আধুনিক পদ্ধতিতে লাভ ক্ষতি বিবরণী, এটা খাড়াখাড়ি ভাবে সমাপ্ত হবে। সমাপনী মূলধন অর্থাৎ ডান পাশের সম্পদগুলো উপরে থাকবে, ডান পাশের তথ্যগুলো উপরে থাকবে। সমাপনী মূলধন, উত্তোলনের সুদ, অনাদায়ী আয় বাদ প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, অনাদায় পাওনা সঞ্চিতি, প্রাপ্য বিলের বাটা সঞ্চিতি, অবচয়, বকেয়া খরচ, বিবিধ ক্ষতি ইত্যাদি। এখন তৃতীয় ধাপ, কারবারের আর্থিক অবস্থা নির্ধারণ। দুতরফা দাখিলা পদ্ধতিতে কারবারের অবস্থা নির্ধারণের জন্য কারবারের সম্পত্তি ও দায় ও মূলধনের ভিত্তিতে যে বিবরণী তৈরি করা হয় তাকে উদ্ধৃতপত্র বা আর্থিক বিবরণী বলে। কিন্তু একতরফা দাখিলা পদ্ধতিতে সম্পত্তি, দায় ও মূলধনের বিস্তারিত হিসাব যথাযথভাবে সংরক্ষণ না হয় উদ্ধৃতপত্র তৈরি করা সম্ভব নয়। এক্ষেত্রে উদ্ধৃতপত্রের বিকল্প হিসাবে অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং অনুমান ভিত্তিক সম্পত্তি, দায় ও মূলধন নিয়ে যে বিবরণী তৈরি করা হয় তাকে বিষয় বিবরণী বলে। প্রচলিত পদ্ধতিতে বিষয় বিবরণী তৈরি করার ছক উপস্থাপন করা হয়। বিষয় বিবরণী 31শে ডিসেম্বর সমাপ্তি তারিখের জন্য প্রস্তুত। ডান পাশে থাকবে সম্পত্তি সমূহ, হাতে নগদ, ব্যাংকে জমা, প্রাপ্য বিল, অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, বিনিয়োগ, মজুত পণ্য, বিবিধ দেনাদার, বাদ কুঋণ সঞ্চিতি, অনাদায়ী আয়, আসবাবপত্র বাদ অবচয়, অফিস সরঞ্জাম বাদ অবচয়, কলকবজা বাদ অবচয়, ইজারা সম্পত্তি বাদ অবচয়, মোটর গাড়ি বাদ অবচয়, মোটর লরি বাদ অবচয়, ভূমি ও দালান বাদ অবচয়। আর দায় সমূহ থাকবে বকেয়া খরচ, অগ্রিম আয়, ব্যাংক জমাতিরিক্ত, বিভিন্ন পাওনাদার, পদে হিসাব, ঋণ, মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ মূলধনের সুদ যোগ নিট লাভ বাদ উত্তোলনের সুদ। অর্থাৎ ডান পাশে সম্পদ এবং বাম পাশে দায় সমান হবে। এইভাবে বিষয় বিবরণী সমাপ্তি হবে। এখন বিকল্প পদ্ধতি বা আধুনিক নিয়মে বিষয় বিবরণী। বিষয় বিবরণী সংশ্লিষ্ট সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য প্রস্তুত। সকল সম্পদগুলা উপরে থাকবে। হাতে নগদ, সম্পত্তি সমূহ হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, আসবাবপত্র বাদ অবচয়, অফিস সরঞ্জাম বাদ অবচয়, মোট সম্পদ। নিচে থাকবে মোট দায় সমূহ ও মালিকানা সত্ত্ব। দায় সমূহ প্রদেয় হিসাব, বকেয়া বেতন, বকেয়া ভাড়া, মোট দায়। মালিকানা সত্ত্ব মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ নিট লাভ বাদ উত্তোলন। অর্থাৎ মোট দায় ও মালিকানা সত্ত্ব। এইভাবে খাড়াখাড়ি সিস্টেমে বা আধুনিক নিয়মে বিষয় বিবরণী সমাপ্ত করা হয়। একতরফা দাখিলা পদ্ধতিকে দুতরফা দাখিলা পদ্ধতিতে রূপান্তর। কনভার্সন অফ সিঙ্গেল এন্ট্রি সিস্টেম ইনটু ডাবল এন্ট্রি সিস্টেম। একতরফা দাখিলা পদ্ধতিকে দুতরফা দাখিলা পদ্ধতিতে রূপান্তর করতে হলে নিম্নোক্ত ধাপসমূহ অনুসরণ করতে হবে। 1. প্রারম্ভিক বিষয় বিবরণী তৈরি করে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে। 2. পূর্ণাঙ্গভাবে নগদান বই তৈরি করা না থাকলে এ অবস্থায় নগদান বইকে পূর্ণাঙ্গভাবে তৈরি করে নিতে হবে।
ক্ষেত্র বিশেষ নকদান বইয়ের মাধ্যমে অজ্ঞাত অনেক তথ্য নির্ণয় করা যেতে পারে, যেমন প্রারম্ভিক অথবা সমাপনী নগদ উদ্বৃত্ত, নগদ ক্রয়, নগদ বিক্রয়, অতিরিক্ত মূলধন, উত্তোলন, বিবিধ খরচ ইত্যাদি। ৩. বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলে সেক্ষেত্রে প্রাপ্য বিল হিসাব প্রস্তুত করে হিসাবকালীন সময়ে বিলের মাধ্যমে মোট বিক্রয়ের পরিমাণ নির্ধারণ সহ অন্যান্য অজ্ঞাত তথ্য বের করার জন্য প্রাপ্য বিল হিসাব তৈরি করতে হবে। প্রাপ্য বিল হিসাবের নমুনা প্রদর্শিত হলো। প্রাপ্য বিল হিসাব। ক্রেডিট পাশে থাকবে বিলের অর্থ আদায়, ডেবিট পাশে থাকবে ব্যালেন্স বিডি এবং দেনাদারের নিকট থেকে স্বীকৃতি প্রাপ্তি, দুই পাশের পার্থক্য ব্যালেন্স সিডি হবে। ৪. মোট দেনাদার হিসাব প্রস্তুত করে ধারে বিক্রয়, প্রারম্ভিক অথবা সমাপনী দেনাদারের পরিমাণ নির্ধারণ সহ অন্যান্য অজ্ঞাত তথ্য বের করার উদ্দেশ্যে মোট দেনাদার হিসাব তৈরি করতে হবে। মোট দেনাদার হিসাবের নমুনা নিম্নে উপস্থাপন করা হলো। মোট দেনাদার হিসাব। ডান পাশে থাকবে দেনাদারের নিকট হইতে অর্থ প্রাপ্ত, প্রাপ্য বিল প্রাপ্তি, আন্তঃফেরত, অনাদায়ী পাওনা, প্রদত্ত বাটা। বাম পাশে থাকবে ডেবিট পাশে থাকবে ব্যালেন্স বিডি, অমর্যাদাকৃত প্রাপ্য বিল, ধারে বিক্রয়, দুই পাশের পার্থক্যে ব্যালেন্স সিটি হবে। ৫. বিলের স্বীকৃতি প্রদানের মাধ্যমে পণ্য ক্রয় করা হলে সেক্ষেত্রে প্রদেয় বিল হিসাব প্রস্তুত করে হিসাবকালীন সময়ে বিলের স্বীকৃতি প্রদানের মাধ্যমে মোট ক্রয়ের পরিমাণ নির্ধারণ সহ অন্যান্য অজ্ঞাত তথ্য বের করার জন্য প্রদেয় বিল হিসাব তৈরি করতে হবে। প্রদেয় বিল হিসাব করার নমুনা প্রদর্শিত হলো। প্রদেয় বিল হিসাব। ক্রেডিট পাশে থাকবে ব্যালেন্স বিডি, এর নিচে থাকবে বিলের স্বীকৃতি প্রদান, বাম পাশে ডেবিট পাশে থাকবে প্রদেয় বিল নগদে পরিশোধ, দুই পাশের পার্থক্য ব্যালেন্স সিডি হবে। ৬. মোট পাওনাদার হিসাব প্রস্তুত করে ধারে ক্রয়, প্রারম্ভিক অথবা সমাপনী পাওনাদারের পরিমাণ নির্ধারণ সহ অন্যান্য অজ্ঞাত তথ্য বের করার উদ্দেশ্যে মোট পাওনাদার হিসাব তৈরি করতে হবে। মোট পাওনাদার হিসাবের নমুনা নিম্নে উপস্থাপন করা হলো। মোট পাওনাদার হিসাব। ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি, নিচে থাকবে ধারে ক্রয়, অমর্যাদাকৃত দেয় বিল। ডেবিট পাশে থাকবে পাওনাদারগণকে অর্থ প্রদান, প্রদেয় বিলের স্বীকৃতি প্রদান, প্রাপ্ত বাটা, ক্রয় ফেরত, দুই দিকের পার্থক্য ব্যালেন্স সিডি হবে। একতরফা দাখিলা পদ্ধতিকে কিভাবে দুতরফা দাখিলা পদ্ধতিতে রূপান্তর করা হয় তা নিম্নে একটি ব্যবহারিক অঙ্কে উপস্থাপন করা হলো। জনাব এজাজ একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন। 2015 সালের 1 জানুয়ারি তারিখে তার কারবার অবস্থা ছিল নিম্নরূপ: বিবিধ পাওনাদার 17,000 টাকা, ভূমি ও দালান কোটা 50,000 টাকা, মজুত পণ্য 25,000 টাকা, বিবিধ দেনাদার 20,000 টাকা, অফিস সরঞ্জাম 2,000 টাকা, হাতে নগদ 50,000 টাকা। জনাব এজাজের সংরক্ষিত নগদ বইয়ের নিম্নোক্ত তথ্যসমূহ বর্ণিত ছিল: নকদান বই। ক্রেডিট: বেতন 30,000 টাকা, অন্যান্য খরচ 20,000 টাকা, উত্তোলন 3,000 টাকা, বিবিধ পাওনাদার 20,000 টাকা, ডেবিট পাশে ব্যালেন্স বিডি 10,000 টাকা, দেনাদার 15,000 টাকা, নগদ বিক্রয় 80,000 টাকা, অর্থাৎ ব্যালেন্স সিডি 32,000 টাকা। অন্যান্য তথ্যাবলী: সমাপনী মজুত পণ্য 30,000 টাকা, বিবিধ দেনাদারের সমাপনী উদ্বৃত্ত 25,000 টাকা, বিবিধ পাওনাদারের সমাপনী উদ্বৃত্ত 12,000 টাকা, ভূমি ও দালান কোটার উপর অবচয় 10% এবং অফিস সরঞ্জামের উপর 15% অবচয় ধার্য করতে হবে। বিবিধ দেনাদারের উপর 5% কুঋণ সঞ্চিতি সৃষ্টি করতে হবে। করণীয়: 2015 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিশদ আয় বিবরণী এবং উক্ত তারিখের উদ্বৃত্তপত্র তৈরি করো। সমাধান: গণনা, প্রারম্ভিক মূলধন নির্ণয়। বিষয় বিবরণী অর্থাৎ ওই প্রারম্ভিক মূলধন বছরের শুরুর যে সম্পদ, মজুত পণ্য, দেনাদার, অফিস সরঞ্জাম, হাতে নগদ এর দায়ের সমূহ থাকবে পাওনাদার,
অর্থাৎ দুই দিকের পার্থক্য করে আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে পারি। ধারে ক্রয়ের পরিমাণ নির্ণয়। পাওনাদার হিসাব, ব্যালেন্স বিডি 17,000 টাকা, ক্রয় 15,000 টাকা, মোট 32,000 টাকা। ডেবিট পাশে নগদ প্রদান 20,000 টাকা, ব্যালেন্স সিডি 12,000 টাকা। গণনা। ধারে বিক্রয় পরিমাণ নির্ণয়। মোট দেনাদার। ক্রেডিট পাশে থাকবে নগদান হিসাব 15,000 টাকা, ডেবিট পাশে থাকবে ব্যালেন্স বিডি 20,000 টাকা, ধারে বিক্রয় 20,000 টাকা, মোট 40,000 টাকা। সিডি হবে 25,000 টাকা। জনাব এজাজের বিশদ আয় বিবরণী 31 ডিসেম্বর 2015 সালের সমাপ্তি বছরের জন্য প্রস্তুত। ডাইন পাশে থাকবে ধারে বিক্রয় বিবরণ। ধারে বিক্রয় 20,000 টাকা, নগদ বিক্রয় 80,000 টাকা, সমাপনী মজুত পণ্য 30,000 টাকা, মোট 1,30,000 টাকা। আর ডেবিট পাশে মজুত পণ্য 25,000 টাকা, ধারে ক্রয় 15,000 টাকা। তাহলে দুই দিকের পার্থক্য, ব্যালেন্স মোট লাভ হবে 90,000 টাকা। এখন পরবর্তীতে মোট লাভ, নিচে বেতন, অন্যান্য খরচ, ভূমি ও দালান কোটার অপচয়, অফিস সরঞ্জামের অপচয়, ঋণ সঞ্চিতি। এখন আমাদের নেট লাভ হলো 33,450 টাকা। জনাব এজাজের উদ্বৃত্তপত্র 31 ডিসেম্বর 2015 সাল সমাপ্ত বছরের জন্য প্রস্তুতকৃত। সম্পত্তি সমূহ। নগদ তহবিল 32,000 টাকা, দেনাদার 25,000 টাকা, মাইনাস ঋণ সঞ্চিতি 1,250 টাকা, 23,750 টাকা, সমাপনী মজুত পণ্য 30,000 টাকা, অফিস সরঞ্জাম 20,000 টাকা, বাদ অবস্থায় 300 টাকা, 1,700 টাকা, ভূমি ও দালান 50,000 টাকা, বাদ অবচয় 5,000 টাকা। এখন দায় সমূহ। বিবিধ পাওনাদার 12,000 টাকা, প্রারম্ভিক মূলধন 90,000 টাকা, যোগ নেট লাভ 33,450 টাকা, মোট হলো 1,23,450 টাকা, বাদ উত্তোলন 3,000 টাকা। তাহলে 1,20,450 টাকা, অর্থাৎ দুই পাশের যোগফল সমান হবে 1,32,450 টাকা। সাধারণ ব্যবহারিক উদাহরণ এবং সমাধান। জেনারেল প্র্যাকটিক্যাল এক্সাম্পলস এন্ড সলিউশন। উদাহরণ 1। জনাব আসলাম হোসেন ক্ষুদ্র ব্যবসায়ী, ক্ষুদ্রী মুদি ব্যবসায়ী। 2015 সালে তার কারবারের আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ। যেমন বছরের শুরুতে 1/1/2015, 31/12/2015 হাতে নগদ ছিল বছরের শুরুতে 10,000 টাকা, শেষে ছিল 20,000 টাকা। ব্যাংকে জমা 1 লাখ টাকা, বছরের শেষে ছিল 2 লাখ টাকা। বিবিধ দেনাদার ছিল 1 লাখ টাকা, শেষে ছিল 1,75,000 টাকা। ইজারা সম্পত্তি 10 বছরের জন্য 50,000 50,000। পাওনাদার 10,000 30,000। আসবাবপত্র 70,000 70,000। সহকারীদের বেতন বছরের শুরুতে ছিল না, শেষে 35,000 টাকা। ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনে তিনি কারবার হতে প্রতি মাসে 5,000 টাকা করে নগদ উত্তোলন করেন। নভেম্বর মাসে কারবার আয় কম থাকায় তিনি ব্যক্তিগত তহবিলের 20,000 টাকা দিয়ে কর্মচারীর বেতন প্রদান করেন। আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করতে হবে। করণীয়। 2015 সালের 31 ডিসেম্বর সমস্ত বছরের জন্য লাভ ক্ষতি বিবরণী এবং খ উক্ত তারিখে কারবারের বিষয় বিবরণী। এখন সমাধান। প্রথমে আমাদের বের করতে হয় প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়। সম্পত্তি সমূহ বছরের শুরু এবং শেষ। হাতে নগদ 10,000 টাকা, শেষে 20,000 টাকা। ব্যাংকে জমা 1 লাখ টাকা, শেষে 2 লাখ টাকা। বিবিধ দেনাদার 1 লাখ টাকা, 1,75,000 টাকা। ইজারা সম্পত্তি 50,000 50,000। আসবাবপত্র 70,000 70,000। এখন দায় সমূহ। পাওনাদার বছরের শুরুতে ছিল 10,000 টাকা, শেষে ছিল 30,000 টাকা। বকেয়া বেতন বছরের শুরুতে নাই, শেষে 35,000 টাকা। এখন বছরের শুরুতে মোট সম্পদ হইল 3,30,000 টাকা এবং দায় হইল মাত্র 10,000 টাকা। তাইলে আমাদের প্রারম্ভিক মূলধন 3,20,000 টাকা।
এরকম বছরের শেষে ছিল মোট সম্পদ 5,15,000 টাকা এবং দায় 30,000 এবং 25,000 35,000 টাকা বাদ দেওয়ার পরে আমাদের সমাপনী মূলধন হলো 4,50,000 টাকা। এইভাবে আমরা প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয় করতে পারি। এখন আসলাম হোসেনের লাভ ক্ষতি বিবরণী। 2015 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আমরা সমাপনী মূলধন ডান পাশে দিব 4,50,000 টাকা, উত্তোলন প্রতি মাসে 5,000 টাকা, 12 মাস 60,000 টাকা, তাহলে মোট হলো 5,10,000 টাকা। এর থেকে আমরা বাদ দিব প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন 20,000 টাকা, ইজারা সম্পত্তির অবলোপন 5,000 টাকা, মৎস্য খামারের সরঞ্জামাদির অবচয় 7,000 টাকা, মোট অবচয় 12,000 টাকা। এই বাদ দেওয়ার পরে আমাদের নিট লাভ হবে 1,98,000 টাকা, যেটা মূলধন হিসাবে স্থানান্তরিত হবে। জনাব আসলামের বিষয় বিবরণী। 2015 সালের 31শে ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত সম্পদ সমূহ: হাতে নগদ বছরের শেষে যেটা ছিল 20,000 টাকা, ব্যাংকে জমা 2 লাখ টাকা, বিবিধ দেনাদার 1,75,000 টাকা, ইজারা সম্পত্তি 50,000 টাকা, বাদ অবচয় 5,000 টাকা, 35,000 টাকা, আসবাবপত্র 70,000 টাকা, বাদ অবচয় 7,000 টাকা, 63,000 টাকা। এখন আমরা দায় সমূহে বছরের শেষে যে দায়, প্রথমে 30,000 টাকা, বকেয়া বেতন 35,000 টাকা, এই প্রারম্ভিক মূলধন 3,20,000 টাকা, যোগ অতিরিক্ত মূলধন 20,000 টাকা, মোট মূলধন হইল 3,40,000 টাকা, যোগ নিট লাভ 1,98,000 টাকা, মোট হইল 4,98,000 টাকা। এখান থেকে উত্তোলন বাদ দিব 60,000 টাকা, থাকবে 4,38,000 টাকা। সেবামূলক প্রতিষ্ঠানের লাভ ক্ষতি ও আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার পরিমাণ নির্ধারণ। উদাহরণ 2, মিসেস মিলি 10 বছর পূর্বে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে বাণিজ্য বিভাগের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমানে তিনি ফ্যাশন ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের মালিক। অত্যন্ত দক্ষতার সাথে তিনি তার ফ্যাশন সেন্টার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন, কিন্তু তিনি তার হিসাবের দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক হিসাব সংরক্ষণ করেন না। 2015 সালে তার ফ্যাশন হাউজের আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ: এক বছরের শুরুতে ছিল হাতে নগদ 10,000 টাকা, শেষে ছিল 25,000 টাকা, ব্যাংকে জমা 30,000, শেষে 40,000, প্রাপ্য হিসাব 20,000, শেষে ছিল 30,000 টাকা। আসবাবপত্র বছরের শুরুতে 50,000, শেষে ছিল না, কিন্তু স্থায়ী সম্পদ শুরুতে থাকলে শেষে স্বাভাবিক দেখাতে হয়। প্রদেয় হিসাব 30,000, 10,000, শেষে ছিল 5,000। সরঞ্জামাদি 1 লাখ, বছরের স্থায়ী থাকলে শেষেও দেখাতে হয়। কর্মচারীদের অগ্রিম বেতন প্রদান 5,000 টাকা, অগ্রিম ভাড়া প্রদান 12,000 টাকা। ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনে তিনি ট্রেনিং সেন্টার থেকে প্রতি মাসে 2,000 টাকা উত্তোলন করেন। জুলাই মাসে ট্রেনিং সেন্টারের আয় কম থাকায় তিনি ব্যক্তিগত তহবিলের 5,000 টাকা দিয়ে সহকারীর বেতন প্রদান করেন এবং ফ্যাশন হাউজের 10,000 টাকা মূল্যের একটি ইলেকট্রনিক সেলাই মেশিন ক্রয় করেন। প্রাপ্য হিসাবের 1,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবের 5% কুঋণ সঞ্চিতি ধরতে হবে। করণীয়: ক, 2015 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য ফ্যাশন হাউজের লাভ লোকসান বিবরণী। খ, উক্ত ফ্যাশন হাউজের বিষয় বিবরণী। সমাধান: প্রথমে আমরা প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয় করব। এরপরেই আমরা ট্রেনিং সেন্টারের লাভ ক্ষতি বিবরণী তৈরি করব। 2015 সালে 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য আমাদের সমাপনী মূলধন বের হয়েছে 2,67,000 টাকা। এর নিচে উত্তোলন 2,000 টাকা করে 12 মাস 24,000 টাকা, মোট হয়েছে 2,91,000 টাকা। এখান থেকে বাদ যাবে প্রারম্ভিক মূলধন 2,000 টাকা, এর সাথে যোগ হবে অতিরিক্ত মূলধন 15,000 টাকা, কুঋণ যোগ নতুন সঞ্চিতি মিলে 2,450 টাকা। অর্থাৎ আমরা ডান পাশে 2,91,000 টাকা থেকে বাকি দায় বাদ দিলে আমাদের নিট লাভ হবে 73,550 টাকা। এটা আমাদের মূলধন হিসাবে স্থানান্তর। ফ্যাশন ট্রেনিং সেন্টার বিষয় বিবরণী। 2015 সালের
31শে ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত। সম্পদ সমূহ: হাতে নগদ 25,000 টাকা, ব্যাংকে জমা 40,000 টাকা, প্রাপ্য হিসাব 30,000 টাকা, বাদ কুড়িন 1,000 টাকা, থাকবে 29,000 টাকা, বাদ কুড়িন সঞ্চিতি 1,450 টাকা, থাকবে 27,550 টাকা, আসবাবপত্র 50,000 টাকা, সরঞ্জামাদি 1,10,000 টাকা, অগ্রিম বেতন 5,000 টাকা, অগ্রিম ভাড়া 12,000 টাকা। মোট সম্পদ 2,69,550 টাকা। দায় প্রদেয় হিসাব 5,000 টাকা, প্রারম্ভিক মূলধন 2 লাখ টাকা, যোগ অতিরিক্ত মূলধন 15,000 টাকা, মোট 2,15,000 টাকা, যোগ নেট লাভ 73,550 টাকা, মোট 2,68,550 টাকা, বাদ উত্তোলন 24,000 টাকা, মোট 2,64,550 টাকা। মোট দায় হবে 2,69,550 টাকা। উত্তর: প্রারম্ভিক মূলধন 2 লাখ টাকা, সমাপনী মূলধন 2,67,000 টাকা, নেট লাভ 73,550 টাকা, বিষয় বিবরণী যোগফল 2,69,550 টাকা। উদাহরণ 3: জনাব এজাজ একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন। 2015 সালের 31শে জানুয়ারি তার কারবার অবস্থা ছিল নিম্নরূপ: প্রদেয় হিসাব বা পাওনাদার 17,000 টাকা, ভূমি ও দালান 50,000 টাকা, মজুত পণ্য 25,000 টাকা, প্রাপ্য হিসাব বা দেনাদার 20,000 টাকা, অফিস সরঞ্জাম 2,000 টাকা, হাতে নগদ 10,000 টাকা। জনাব এজাজের সংরক্ষিত নগদান বইয়ের নিম্নোক্ত তথ্যসমূহ বর্ণিত ছিল: নগদান বই ক্রেডিট পাশে ছিল বেতন 30,000 টাকা, অন্যান্য খরচ 20,000 টাকা, উত্তোলন 3,000 টাকা, পাওনাদার বা প্রদেয় হিসাব 20,000 টাকা, ডেবিট পাশে ছিল ব্যালেন্স বিডি 10,000 টাকা, প্রাপ্য বা দেনাদার 15,000 টাকা, নগদ বিক্রয় 80,000 টাকা, 1,50,000 টাকা, ক্রেডিট দুই দিকের পার্থক্য ব্যালেন্স সিডি 32,000 টাকা। অন্যান্য তথ্যাবলী ছিল: সমাপনী মজুত পণ্য 30,000 টাকা, প্রাপ্য হিসাবে সমাপনী উদ্বৃত্ত 25,000 টাকা, প্রদেয় হিসাবে সমাপনী উদ্বৃত্ত 12,000 টাকা, ভূমি ও দালানের উপর 10% এবং অফিস সরঞ্জামের উপর 15% অবচয় ধার্য করতে হবে। প্রাপ্য হিসাবের উপর 5% সন্দেহজনক কুঋণ সঞ্চিতি সৃষ্টি করতে হবে। করণীয়: 2015 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং উক্ত তারিখের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা। সমাধান: 3. গণনায় প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে। আমরা প্রথমবারের মতো বছরের শুরুর যে সম্পদ 50,000 টাকা, মজুত পণ্য 25,000 টাকা, প্রাপ্য হিসাব 20,000 টাকা, সরঞ্জাম 2,000 টাকা, হাতে নগদ 10,000 টাকা, মোট সম্পদ 1,07,000 টাকা। এখানে দায় আছে 17,000 টাকা। এই সম্পত্তি এবং দায়ের পার্থক্য দিয়ে প্রারম্ভিক মূলধন 90,000 টাকা। 2. গণনা ধারে বিক্রয়ের পরিমাণ নির্ণয়। প্রদেয় হিসাব: ব্যালেন্স বিডি ছিল 17,000 টাকা আর ধারে ক্রয় হলো 15,000 টাকা, মোট 32,000 টাকা। আর ডেবিট পাশে ছিল নগদ 20,000 টাকা, দুই দিকের পার্থক্য ব্যালেন্স সিডি 12,000 টাকা। ধারে বিক্রয়ের পরিমাণ নির্ণয় বা প্রাপ্য হিসাব: ক্রেডিট ব্যালেন্স ছিল নগদান ক্রেডিট পাশে ছিল 15,000 টাকা, ব্যালেন্স বিডি ডেবিট ছিল 20,000 টাকা, ধারে বিক্রয় ছিল 20,000 টাকা, মোট 40,000 টাকা এবং নগদ প্রদান ছিল 15,000 টাকা। তার প্রাপ্য হিসাবে ব্যালেন্স ছিল 25,000 টাকা। জনাব এজাজ এর বিশদ আয় বিবরণী 31শে ডিসেম্বর 2015 সালের সমাপ্ত বছরের জন্য। খারাখারি আধুনিক সিস্টেমে বিক্রয়: নগদ বিক্রয় 80,000 টাকা, ধারে বিক্রয় 20,000 টাকা, মোট বিক্রয় হলো 1 লক্ষ টাকা। বাদ বিক্রিত পণ্যের ব্যয়: প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা, ক্রয় হলো 15,000 টাকা, আর বাদ মোট 40,000, বাদ সমাপনী মজুদ 30,000 টাকা, থাকলো হলো 10,000 টাকা। তাহলে মোট মুনাফা 90,000 টাকা। বাদ পরিচালন ব্যয়: বেতন 30,000 টাকা, অন্যান্য খরচ 20,000 টাকা, ভূমি ও দালান কোঠার অবস্থায় 5,000 টাকা,
অফিস সরঞ্জামের অপচয় ৩০০ টাকা, কুরিন সঞ্চিতি ১,২৫০ টাকা, মোট ৫৬,৫৫০ টাকা। তাহলে পরিচালন মুনাফা হবে ৩৩,৪৫০ টাকা। বাদ অপরিচালন ব্যয় এখানে নাই, ওইটাই থাকবে নেট মুনাফা। এখন মালিকানা সত্ত্ব বিবরণী 2015 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। প্রথমে মালিকানা সত্ত্ব বিবরণী আমরা প্রথমে পেয়েছিলাম প্রারম্ভিক মূলধন ৯০,০০০ টাকা যোগ নিট লাভ ৩৩,৪৫০ টাকা, মোট হবে ১,২৩,৪৫০ টাকা, বাদ উত্তোলন ৩,০০০ টাকা। তাহলে মালিকানা সত্ত্ব হবে ১,২০,৪৫০ টাকা, অর্থাৎ মালিকানা সত্ত্বের সমপরিবৃত্ত ১,২০,৪৫০ টাকা। এখন জনাব এজাজের আর্থিক বিবরণী 2015 সাল 31শে ডিসেম্বরের সমাপ্ত বছরের জন্য প্রস্তুত। প্রথমেই থাকবে চলতি সম্পদ নগদ তহবিল ৩২,০০০ টাকা, এরপর বিবিধ দেনাদার 25,০০০ টাকা, বাদ কুরিন সঞ্চিতি ১,২৫০ টাকা, থাকবে ২৩,৭৫০ টাকা, সমাপনী মজুত পণ্য ৩০,০০০ টাকা, মোট চলতি সম্পদ ৮৫,৭৫০ টাকা। স্থায়ী সম্পদ অফিস সরঞ্জাম ২,০০০ টাকা, বাদ অপচয় ৩০০ টাকা, থাকবে ১৭০০ টাকা, ভূমি ও দালান ৫০,০০০ টাকা, বাদ পুঞ্জীভূত অপচয় ৫,০০০ টাকা, থাকবে ৪৫,০০০ টাকা। মোট স্থায়ী সম্পদ ৪৬,৭০০ টাকা এবং চলতি সম্পদ মিলে মোট সম্পদ ১,৩২,৪৫০ টাকা। এখন আমরা দায় ও মালিকানা সত্ত্ব। চলতি দায় শুধু আছে একটাই, পাওনাদার ১২,০০০ টাকা, তাহলে মোট চলতি দায় ওই ১২,০০০ টাকাই। সমপনী উদ্বৃত্ত ১,২০,৪৫০ টাকা। মোট দায় ও মালিকানা সত্ত্ব ১,৩২,৪৫০ টাকা। সবাইকে ধন্যবাদ।